প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর করে সাজা। প্রশাসনিক কর্মকর্তা সাইফুল খালাস। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন, চূড়ান্ত হতে পারে ভোট কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা। ৩ দাবিতে ফের কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বার্ষিক পরীক্ষার আগে ৬৫,০০০ স্কুলে পাঠদান বন্ধ। এবং হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৪, আহত আরও ৪৫ জন, এখনও নিখোঁজ কয়েকশো মানুষ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11:30টার দিকে ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন এ রায় দিয়েছেন। এই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের দণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জজ কোর্ট থেকে যোগ দিবেন আমাদের সহকর্মী মেজবা রহমান। মেজবা, আপনি রয়েছেন সেখানে। জানতে চাই, রায়ের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ কি? বিগত ১৫ বছরে ক্ষমতায় টিকে থেকে এই যে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লট জালিয়াতি মামলা আজকে রায় ঘোষণা হয়েছে। তিনি রাজুকের পূর্বাঞ্চল যে জায়গাটি রয়েছে, নতুন সড়ক জায়গায়, সেই জায়গায় ৩০ একর যে প্লট জালিয়াতি মামলা, সেই মামলা হয়েছে এই মহানগর দায়রা জজের বিশেষ আদালতে 11:30টার সময় যে জজ ছিলেন আব্দুল আল মামুন, তিনি এই রায় ঘোষণা করেছেন, যেখানে শেখ হাসিনা, তার 2 সন্তান সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় সহ মোট 23 জনের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। আমি যদি একটু বিস্তারিত আপনাকে বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3টি মামলায় 7 বছর করে মোট 21 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এই যে জজ ছিলেন আব্দুল আল মামুন, তিনি জানিয়েছেন একটি মামলা শেষ হওয়ার পরে, অর্থাৎ 7 বছর যে রায় কারাদণ্ড, সেই কারাদণ্ড শেষ হওয়ার পরে 7 বছর, অর্থাৎ মোট 21 বছর তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 5 বছরের কারাদণ্ড দিয়েছে এবং সেই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং একই সঙ্গে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং বাকি যে 19 জন আসামি, তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এই মামলায় মোট আসামি ছিল 47 জন, তবে ব্যক্তি হিসাবে মোট আসামি ছিল 23 জন। আমি যদি একটু আপনাকে বলতে চাই, এই মামলায় যিনি যে রায় দিয়েছেন আব্দুল্লাহ মামুন, তিনি তার রায়ে বলেছেন শেখ হাসিনা যে প্লট বরাদ্দ নেওয়ার সময় তিনি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনার স্বামীর নামে কোনো প্লট থাকলেও তিনি সেই তথ্য দেয়নি। বারবার দুবার এফিডেভিট করা হয়েছে। একই সঙ্গে প্লটের জন্য তিনি আবেদন না করলে প্লট বুঝে নেওয়ার জন্য তিনি আবেদন করেছেন। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যার প্রশ্রয় নেন, ভুল তথ্য দেন, অর্থাৎ 420, সেই বিষয়টি তিনি আলোকপাত করেছেন। এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখি যে এই মামলায় রাজুকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে কিন্তু খালাস দিয়েছে আদালত। এবং একই সঙ্গে আরেকজন রাজুক কর্মকর্তা খুরশিদ আলমকে এই মামলায় 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কথা বলেছিলেন যিনি দুদকের প্রসিকিউটর রয়েছেন, তারা জানিয়েছেন যে যত ক্ষমতায় থাকুক, তিনি কিন্তু মিথ্যা তথ্য দিয়ে প্লট দুর্নীতি মামলায় করলে তার সাজা হবে, এটি এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, শেখ হাসিনার আজকে প্লট মামলার রায় নিয়ে এই জজ কোর্ট এলাকায় কিন্তু নিরাপত্তা বেশ জোরদার আমরা দেখেছি। সকাল থেকে বিজিবি, র্যাব, সেনাবাহিনী বেশ টহল ছিল, পুলিশের সাদা পোশাকে পুলিশ বাহিনী ছিলেন। তবে রায় ঘোষণা হওয়ার পরে কিন্তু নিরাপত্তা কিছুটা কমিয়ে রাখা হয়েছে, অর্থাৎ রায় ঘোষণা হয়ে গিয়েছে। রায় ঘোষণা সুষ্ঠুভাবে হয়, সেই জন্যই সকাল থেকে এই এলাকা বেশ তৎপর ছিল। এই ছিল আমার কাছে শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলা রায় নিয়ে সবশেষ। অলিউল্লাহ। মেজবা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দিয়ে সবশেষ খবর জানানোর জন্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় সিসিএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নিয়েছেন।
নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে জানিয়েছে ইসি। একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিবেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, আপনি সেখানে রয়েছেন, খবর সংগ্রহ করছেন। বৈঠকটি কোন পর্যায়ে আছে জানাবেন এবং সেই সাথে বলবেন আলোচনার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা। অলি, মূলত গতকাল বাংলাদেশ বর্ডার গার্ডের যে সদর দপ্তর সেখানেও প্রধান নির্বাচন কমিশনার গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যে মহড়া তিনি পর্যবেক্ষণ করলেন, পরিদর্শন করলেন। তারপরে তিনি যে বিষয়টি আসলে জানিয়েছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু তিনি বলেছেন সেটা ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং ভোটের আগে সেটি আরও উন্নত হবে। এবং এরপরে আজকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের একটি যে বৈঠক সেটি কিন্তু চলছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রতিনিধিরা রয়েছেন তারা সকলেই কিন্তু রয়েছেন এবং প্রতিনিধিরা যে আলোচনাটি করছেন এখানে আসলে দুটো বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এর একটি হচ্ছে যে ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা থাকবেন, সেটা সেনা সদস্য হোক কিংবা বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্য হোক, কোস্টগার্ড হোক, পুলিশ হোক, আনসার বা বিজিবি যেই হোক না কেন, মোট কতজন সদস্য আসলে একটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন সেটির একটি বিষয় রয়েছে। এছাড়া যে বিষয়টি রয়েছে যে আসলে কতদিন তারা নির্বাচনের সময় তারা মাঠে থাকবেন, ভোটের মাঠে থাকবেন নিরাপত্তার খাতিরে। তো এই বিষয়ে আসলে এর আগে 20 অক্টোবর যে বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছিল এবং সেখানে 8 দিনের একটি প্রস্তাব এসেছিল যে ভোটের আগের 3 দিন এবং ভোটের দিন সহ পরবর্তীতে আরও 5 দিন, মোট 8 দিনের কথা সেখানে উল্লেখ ছিল এবং সেটি হয়তো আজকে চূড়ান্ত হতে পারে। এবং এর আগে 20 অক্টোবর যে বৈঠকটি হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে, সেখানে কিন্তু তারা একটি কথা বলেছিলেন যে বাজেট এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। কারণ আপনি জানেন যে বাজেট নির্বাচন কমিশনের বর্তমানে রয়েছে সেই আঙ্গিকে কিন্তু 18 থেকে 20 জন কিংবা 15 থেকে 20 জনের মধ্যে আসলে প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করাটা আসলে অনেক জটিল একটি প্রক্রিয়া হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, আপনি জানেন যে তাদের যে প্রস্তাবিত বাজেট রয়েছে সে চাহিদার বাজেটটা কিন্তু তারা আরও বাড়ানোর আবেদনও করেছেন। সুতরাং নির্বাচন কমিশনে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য মহড়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে এবং সেখানে তারা মূলত যে বিষয়গুলিকে প্রাধান্য দিচ্ছেন যাতে যে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, সেটি কিন্তু যেন ধাপে ধাপে আরও উন্নত করা যায় এবং ভোটের ঠিক আগেই যেন একটি পরিপূর্ণ নিরাপত্তা বলয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে রাখা যায়। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। অলি, যে নির্বাচন কমিশন ভবন থেকে বলছিলেন সহকর্মী এমআর আসাদ। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে গুলিতে নিহত হন। তার 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ শহীদ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডাক্তার মিলনের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলটির সিনিয়র নেতারা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। 3 দফা দাবি বাস্তবায়নে আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে দেশের প্রায় 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেল। বুধবার রাতে প্রাথমিক শিক্ষকরা দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষক সংগঠনটি বলছে, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের পরও তাদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় লাগাতার কর্মবিরতি পালন করা হবে। বেতন স্কেল 10ম গ্রেডের নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি রয়েছে তাদের। সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতির খবর জানবো ময়মনসিংহ থেকে। সেখান থেকে যোগ দেবেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, সারা দেশেই তো এই আন্দোলন চলছে, বাট আপনি এই মুহূর্তে ময়মনসিংহের যে স্কুলটিতে আছেন সেখানকার চিত্র জানাবেন এবং অভিভাবক কিংবা কোনো শিক্ষকের সাথে আপনার কথা হয়েছে কিনা সেটিও জানতে চাই।
এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন স্কুলে খোঁজ নিয়েছি। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে এই আজকে কিন্তু এই বছরের শেষ ক্লাস, যে কারণে শিক্ষকদেরকে আমরা কিন্তু বিভিন্ন স্কুলে আগামী বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়ে কাজ করতে দেখেছি। তবে তারা যেটি বলেছেন যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতি কিন্তু তাদের সমর্থন রয়েছে। তো আমি এখন আছি নগরীর যে নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু আমি এসেছি এবং একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই যে এই যে আজকে যে আপনাদের যে আন্দোলনের কর্মসূচি ছিল, এবং এই বিষয়টি যদি বলতেন যে এখন আসলে আপনারা কি চান। ধন্যবাদ। আসলে আমরা দাবিগুলো সুনির্দিষ্ট, কেন্দ্রীয়ভাবে সুনির্দিষ্ট 11তম গ্রেড এবং 10 বছর এবং 16 বছর পর আমাদের যে গ্রেড উন্নয়ন, সেইগুলি আমাদের দাবি। তবে বিষয়টি হচ্ছে যে শিক্ষার্থীদের সাথেও আমরা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু দাবির প্রতি আমাদের একেবারে পূর্ণ সমর্থন রয়েছে। আমার একটা ব্যক্তিগত মত যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে 11তম গ্রেডে উন্নীত করবেন, কিন্তু তারপরেও ওনারা একটা প্রজ্ঞাপন জারি করবে, এইটুকুই মাঝখানে গ্যাপ। তো আমি ব্যক্তিগত যে একটি শিক্ষকদেরকে আন্দোলনের দিকে ঠেলে দেওয়াটা আমার মনে হয় উচিত নয়। তাদেরকে যাতে আন্দোলনের দিকে না যায়, পথ তো একেবারে সামান্য, অর্থাৎ 11তম গ্রেড ওনারা রাজি হয়েছেন এবং শিক্ষকরা উপস্থাপন করার পরে এখন ফাঁক শুদ্ধ প্রজ্ঞাপন জারি, এটি করে দিলেই কিন্তু আর আন্দোলনে যায় না। তা আমরা আশা করি এই ধরনের আন্দোলনে আমরা কখনোই কামনা করি না যে শিক্ষক আবার মৃত্যু হোক। শিক্ষকের বিভিন্ন অনেক শিক্ষক দেখা যায় আহত হয়েছে। আমরা এই ধরনের কোনো কার্যক্রম আশা করি না। আমরা অবশ্যই আশা করি সরকার ইতিমধ্যে যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন 11তম গ্রেডের, তো ওইটা অনুরূপ তাহলেই আমাদের বিষয়গুলো মিটে যায়। ধন্যবাদ। তো ছিলেন যে শিক্ষক, তিনি বলছিলেন যে তারা প্রত্যাশা করেন যে সরকার যত দ্রুত সম্ভব তাদের যে 11তম গ্রেড সহ যে দাবিগুলি আছে, যেই দাবিগুলি যত দ্রুত পূরণ করবেন, ততই তারা তাদের আন্দোলন থেকে সরেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষকদের আন্দোলন নিয়ে সর্বশেষ। জি বাপ্পি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের রাউজান গত 1 বছরে যেন খুনের রাজ্যে পরিণত হওয়া এক জনপদ। সরোয়ার বাবলা হত্যার মতো প্রকাশ্য গুলির ঘটনাসহ কয়েকটি হত্যাকাণ্ডে আতঙ্ক এখনও কাটেনি। তবে বাবলা হত্যার পর বদলে গেছে দৃশ্যপট। মাঠে নেমেছে র্যাব 7 ও জেলা পুলিশ। বিভিন্ন জায়গায় চলছে অভিযান, উদ্ধার হচ্ছে অস্ত্র, ধরা পড়ছে আসামি। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বন্দরনগরী চট্টগ্রামের রাউজান গেল 1 বছরে যেন খুনের রাজ্যে পরিণত হওয়া এক জনপদ। চাঁদাবাজি ও প্রভাব বিস্তার সহ রাউজান পাহাড়ি অঞ্চল হওয়ায় বাড়ছে খুনের মতো ঘটনা। তবে মাঠে নেমেছে র্যাব ও পুলিশ। নিয়মিত অভিযানে অস্ত্র উদ্ধার সহ ধরা পড়ছে আসামি। অস্ত্র উদ্ধার সহ প্রতিদিনই ধরা পড়ছে আসামি জানিয়ে র্যাব 7-এর কোম্পানি কমান্ডার বললেন, অশান্ত রাউজানে শান্তি ফেরাতে সব ধরনের অভিযান চলবে। অশান্ত রাউজানকে শান্তিপূর্ণ রাউজানে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সেটা বাংলাদেশ র্যাব আমরা সেটা করছি। চাঁদাবাজি, প্রভাব বিস্তার সহ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে বাড়ছে হত্যাকাণ্ড বললেন র্যাব 7-এর অধিনায়ক। তবে একটি এলাকায় এত হত্যাকাণ্ড অবশ্যই বড় ধরনের একটি শঙ্কা, তাই এই এলাকায় কড়া নজরদারি আছে। বিভিন্ন কারণে হত্যা হয়েছে, তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া, এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। জমি দখল, চাঁদাবাজি, ব্যবসায়িক আধিপত্য সহ নানা গোষ্ঠীর অর্থনৈতিক দ্বন্দ্ব থেকে অপরাধ বাড়ছে বলে জানান পুলিশ সুপার। বলেন, আসামি গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার চলছে নিয়মিত। মোট অস্ত্র প্রায় 650-এর অধিক অস্ত্র উদ্ধার হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে প্রচুর পরিমাণে। আমরা মামলা হয়েছে 80-টির উপরে, আসামি গ্রেপ্তার হয়েছে 130 বা 40-এর মাঝামাঝি এরকম আসামি গ্রেপ্তার হয়েছে এবং প্রতিনিয়ত এটা চলমান। এটা একটা জায়গায়
থেমে নেই। সন্ত্রাসীদের কোনো দল থাকে না, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। সন্ত্রাসীদের পরিচয় সন্ত্রাসী, তাদের পরিচয় তারা অপরাধী। অর্থনৈতিক আধিপত্যের দীর্ঘদিনের দ্বন্দ্ব না থামলে রাউজানের অস্থিরতা থামবে না এমন আশঙ্কা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। নড়াইলে রূপা আমনের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত কৃষকদের পরামর্শ ও উপকরণ সরবরাহ করেছে কৃষি অধিদপ্তর। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মাইলের পর মাইল রোপা আমন ধানের সমারোহ নড়াইলের বিভিন্ন গ্রামে। পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন বিগত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। তৃপ্তির হাসি ফুটেছে তাদের মুখে। আমি 60,000 জমি করি, মোটামুটি ধানের ফলন খারাপ হয়নি। তা সরকার যদি একটু সারের দাম ওষুধের দাম কমায় তাহলে আমরা একটু বাঁচে থাকতে পারি। বর্গা জমি করে যে ধান ফসল হয়েছে, ভালো ফসল হয়েছে আগের বাড়ির চাইয়ে। এরা চুরি করে, তা বাদে মনে 2 কেজি করে নেয়, দাম আমাদের ঠিক মতন দেয় না। ধান ভালো হয়েছে, তা যদি ধানের ফসল দাম যদি একটু ভালো পাই তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। কৃষি অধিদপ্তরের উপপরিচালক জানালেন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। চাষাবাদ সহজ ও সুলভ করতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। এবছর আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি উপকরণ সঠিকভাবে পাওয়ায় কৃষকদের উৎপাদন খুবই ভালো হয়েছে। আশা করি বাম্পার ফলন হবে। আমরা যে কর্তন করেছি এর মধ্যে হাইব্রিড 5.5 মেট্রিক টন পার হেক্টর এবং ওপসি 4.5 মেট্রিক টন পার হেক্টর উৎপাদন হয়েছে। জেলায় এবছর 43,500 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আগাম শীতকালীন সবজি বাঁধাকপি ও ফুলকপি চাষ করে বাজিমাত করেছে কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কপি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে বিঘা প্রতি 50,000 টাকা লাভের মুখ দেখছেন কৃষকরা। চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারাও। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। কপি চাষে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের কৃষকরা। গেল বছরের তুলনায় এবার বীজ, সার, দিনমজুরের দাম বৃদ্ধি পেলেও এবার ভালো দাম পাবার আশা করছেন চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কপি চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। শীতকালীন সবজি বাঁধাকপির ও ফুলকপির বাজার মূল্য বেশি হওয়ায় বিঘা প্রতি প্রায় 50,000 টাকা লাভের আশা করছেন কৃষকরা। 3.5 বিঘা বেচছি, 80,000 টাকা বিঘা হিসেবে 2,80,000 টাকা হয়েছে। আর 3.5 বিঘা আছে, মোটামুটি বাজার ভালো। বর্তমানে যে বাজার এই অনুযায়ী বিক্রি করলে হয়তো 30 থেকে 35,000 টাকা বিঘাতে লাভ হতে পারে। বিঘাতে 30,000 খরচ, 80,000 85,000 বিক্রি হয়েছে। 2 বিঘা বেচা হয়েছে, 5 বিঘা আছে। 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে গেছে কপিটা। শীতের মৌসুমে ভালোই লাভবান হয়েছে আমি। স্বল্প সময়ে শীতকালীন এ সবজি চাষে আগ্রহ করতে পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপসহকারী কৃষি কর্মকর্তা। যে কোনো বিষয়ে আমাকে ফোন দেয়, আমি ছুটে আসি এবং তাদেরকে পরামর্শ দিই এবং তারা নিরাপদ উপায়ে সবজিগুলা উৎপাদন করার তারা চেষ্টা করে। আর এবছর বৃষ্টি বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি মন্ত্রণালয়ের আওতায় 720 জনকে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান কৃষি বিভাগ। এই বছর যেহেতু বৃষ্টি বেশি ছিল, কৃষক ক্ষতিগ্রস্ত, সেহেতু আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 720 জনকে সবজির প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যে সবজি চাষ করে তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা যেন তারা পূরণ করতে পারে। এবছর দৌলতপুরে শীতকালীন কপি চাষের লক্ষ্যমাত্রা 342 হেক্টর। এখন পর্যন্ত পূরণ হয়েছে 260 হেক্টর জমি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর করে সাজা। প্রশাসনিক কর্মকর্তা সাইফুল খালাস। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন, চূড়ান্ত হতে পারে ভোট কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা। ৩ দাবিতে ফের কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বার্ষিক পরীক্ষার আগে ৬৫,০০০ স্কুলে পাঠদান বন্ধ। এবং হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৪, আহত আরও ৪৫ জন, এখনো নিখোঁজ কয়েকশো মানুষ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এর আগে বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।